আমরা একটু এদিকে আসি, মানে রাজনীতির দিকে আসি। এখন সামনে একটা নির্বাচনের কথা চলছে, ইসলামী দলগুলো চাচ্ছে যে তারা ইসলামের যে ভোটগুলো একই বাক্সে পড়ুক। আপনি কার কি অবস্থান দেখছেন? সবাই কি আসলে সঠিক পথে আছে বা চলছে? আমি আসলে একটু ব্যতিক্রম নজরিয়ার মানুষ। আমি না, শুধু এটাতে আলহামদুলিল্লাহ অনেকেই আছেন, আর এটাতে থাকা জরুরি ইসলামপন্থীদের জন্য। আমি গণতান্ত্রিক রাজনীতি দিয়ে ইসলামপন্থীদের বা ইসলাম কায়েমের, দিন প্রতিষ্ঠার কথা যারা বলেন, এটাকে বিশ্বাস করি না এবং এটা সম্ভব না। ইসলামের বাক্স নাম দেন, আপনি যদি ইসলামের বাক্স নাম দেন তাহলে অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে এরা কি কাফের হয়ে গেছে? সেটাই। যদি আপনি ইসলামের বাক্স নাম দেন তাইলে অন্য বাক্সগুলোকে, যে দলই হোক, এনসিপি হোক, বিএনপি হোক বা জমিয়তে উলামা ইসলাম হোক, কিংবা যে কোনো দল যদি খেলাফত মজলিস বিএনপির সাথে জোট করে বা যেই দলই হোক, তারা কি কাফের? মানে ইসলামের বাক্স একটা হলে অন্য বাক্সটা কার? এটা অন ইসলামিক, মানে ইসলামের বাইরে কি? হ্যাঁ, সেটাই তো এই বিষয়গুলো খুব কঠিন প্রশ্ন। আর আপনি ইসলামের প্রশ্ন বলছেন, দেখেন আমার বক্তব্যটা কিন্তু একপাক্ষিক না। আমি অবশ্যই বলবো যে যারা এই কথাটা বলতেছেন তাদেরও কিছু বিষয় আছে। তারা বলে যে আমরা তো ইসলামপন্থী সরকার চাই, কিন্তু বিএনপিপন্থী যারা, তারা মানে সরাসরি বলে আমরা শরিয়া আইনের পক্ষে না, আমরা ইসলামপন্থী সরকার চাই না, এগুলো বলে। তারা এই জায়গা থেকে একটু বেটার এটা বুঝাইতে চায়, কিন্তু একটু বেটার বুঝাইতে গিয়ে আপনি যদি বলেন ইসলামের বাক্স, এখানে দিলে ইসলামের বাক্স, এখানে দিলে জান্নাতে যাবেন, এখানে দিলে এটা হবেন, এগুলো ইসলামের সাথে যায় না। ইসলামের সাথে এগুলো যায় না। কেন? কারণ আপনি যে ইসলামের রাজনীতির কথা বলবেন, তাইলে আপনি আপনার দলের লোগো থেকে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, এই লেখাটা বাদ দিলেন কোন কারণে? আপনি আল্লাহ শব্দটা বাদ দিলেন কোন কারণে? বলবেন আমরা তো আবার মানুষের সমালোচনার মুখে ফিরে নিছি। তো আপনি যে ফিরিয়ে নিলেন, এখনও পর্যন্ত বিদেশি রাষ্ট্রদূতদের সাথে মিটিং করলে তো ওই লোগোই দেখা যাচ্ছে, আপনার ওই লোগোটাই। তার মানে আপনারাও মডারেট রাজনীতিটা করতে চাচ্ছেন, পশ্চিমাদেরকে, আমেরিকা বা ভারতকে বুঝাইতে চাচ্ছেন যে আমরা কোনো ফান্ডামেন্টালিস্ট বা মৌলবাদী দল না, আমরা ইসলামপন্থী দল না, আমরাও এই নর্মালি গতানুগতিক রাজনৈতিক দলগুলোর মতো আমরাও একটা রাজনৈতিক দল। তো একদিকে এই পলিসি আপনি নিচ্ছেন, আরেকদিকে আবার জনগণের কাছে গ্রামগঞ্জে বা সব জায়গায় কোরআন প্রতিষ্ঠা করবেন, কোরআনের রাষ্ট্র বাস্তবায়ন করবেন, এই কথাগুলো বলতেছেন। এগুলো দ্বিচারিতা আমার কাছে মনে হয়। এখানে হেফাজতে ইসলামের রোলটা কি? তারা তো হেফাজতে ইসলাম নামটার মধ্যেই তো ইসলামকে প্রোটেক্ট করার একটা বিষয় আছে, তাদের রোলটা কি এক্ষেত্রে? আসলে হয়েছে কি, হেফাজতে ইসলাম যেই কারণে বা যেই প্ল্যানিংকে সামনে নিয়ে বা যে উদ্দেশ্যকে সামনে নিয়ে আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন, ওই তর্জের উপর হেফাজতের বর্তমান অনেক নেতৃবৃন্দ নাই। এটা হলো একটা বাস্তবতা। কারণটা দেখেন, এটা হলো ওনারা চাইতেন হেফাজত হলো সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন। এখন গ্রামে গঞ্জে যান কিংবা সাধারণ মানুষের কাছে যান, হেফাজত অরাজনৈতিক সংগঠন শুনলে মানুষ হাসে। এটা হাসেই। কারণ এটা কেন? কারণ সব রাজনৈতিক প্রোগ্রাম, সব কিছুতে হেফাজত। আমি রাজনৈতিক প্রোগ্রাম কিংবা রাজনীতিতে অংশগ্রহণকে খারাপ বলতেছি না, আমার এটা বলা উদ্দেশ্য না, কিন্তু আপনার উদ্দেশ্য জাতির সামনে ক্লিয়ার থাকা চাই। আপনি শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ থাকতে, নুর হোসেন কাসেমি রহিমাহুল্লাহ কিংবা জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ থাকতে সরাসরি বলা হয়েছে যে হেফাজত অরাজনৈতিক সংগঠন। হেফাজত এদেশ জাতির ইসলাম এবং ইসলামকে রক্ষা করার জন্য যা করা দরকার, ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড আছে তাদের বিরোধিতার জন্যই হেফাজত। হেফাজত কখনো ভোটে যাবে না, হেফাজত কারোর সাথে কখনো ভোটের রাজনীতি করবে না, সরকারকে ক্ষমতায় নেওয়ার জন্য কাউকে ক্ষমতার সিঁড়ি হবে না। এগুলো হেফাজতের মূল কথা এবং এগুলো একবারে আমির বা সকলের কথা ছিল এবং এইভাবেই হেফাজত চলে আসতেছিল। কিন্তু এই 2021 সালের এই বড় একটা মেসাকারের পরে বিশেষ করে হেফাজতের পুরা চেঞ্জ হয়ে গেছে। না, হেফাজতকে এখন মানে রাজনীতির দিকেও ঢুকছে এরকম কিছু মনে হচ্ছে আপনার? হেফাজত দলীয়ভাবে সরাসরি রাজনীতিতে যদি ঢুকে যাইতো তাও একটা ভালো ছিল। কেমন ভালো ছিল? আমি মনে করি যে এই দুটানার মধ্যে থাকতে হইতো না। কিন্তু এখন যেটা আছে, হেফাজতের একটা অংশ
রাজনীতি বিমুখ আছে, হাটাজারির কিছু অংশ কিংবা আমরা অনেকে আছি, আমরা যদিও মানে হেফাজতের সাধারণ একজন কর্মী বা এই টাইপের, কিন্তু অনেকেই আছেন যারা কিনা অরাজনৈতিক থাকতে চান। কিন্তু হেফাজতের বড় একটা অংশ, এবং যে অংশটা এখন হেফাজতের নিয়ন্ত্রণ করতেছে বলা যায়, যে অংশটা এখন হেফাজতের সব কিছু ডিল করতেছেন, রাষ্ট্রের প্রধানদের সাথে বলেন বা বিএনপির সাথে বলেন, জামাতের সাথে বলেন, সবার সাথে যারা কথা বলেন, মূল অংশ বলা ঠিক হবে না, মানে হেফাজতের রাজনৈতিক পার্ট যারা, এরা এখন অনেকটা গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত। এরা বিভিন্ন দলে, জমিয়তে উলামা ইসলাম, খেলাফত মজলিস, নেজাম ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, এগুলোতে জড়িত থাকার কারণে এই অংশটার অধীনে হেফাজতের অনেক চলে গেছে। এই কারণে ওনারা এখন মনে করেন এইভাবে প্রকাশ হচ্ছে বিষয়গুলো। তাহলে তাদের সংগঠনটা যে কারণে তৈরি হয়েছিল, সেক্ষেত্রে সেই উদ্দেশ্যটা তো ব্যাহত হবে না, হয়ে গেছে আফজাল ভাই। কেন হয়ে গেছে? হেফাজতের উত্থানের সময়ের শক্তি এখন হেফাজতের নাই, এটা বাস্তবতা। হেফাজতের উত্থানের সময়ের শক্তি বাংলাদেশের ইতিহাসে বিগত প্রাইম মিনিস্টার শেখ হাসিনার মতো পাওয়ারফুল কোনো নেত্রী আসে নাই। অথচ উনিও উনি একটা আইন করলে সংসদে কিংবা কোনো বিষয়ে চুক্তি করলে হেফাজত কি করবে বা হেফাজত এই বিষয়ে কি ভূমিকা নেবে এটা নিয়ে চিন্তা করতেন, টেনশনে থাকতেন। এটা হলো রিয়েলিটি, এটা বাস্তবতা। ওই সময়ের হেফাজত এতটাই আদর্শিক ছিল, এতটাই শক্তিশালী এবং পাওয়ারফুল ছিল। অরাজনৈতিক যখন ছিল, সমস্ত রাজনৈতিক শক্তি তাদেরকে কাছে পাইতে চাইতো। হেফাজতের আমিরের একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য কিংবা হেফাজতের আমির কাছে আসুক, এটার জন্য প্রাইম মিনিস্টার চেষ্টা করতেন। আর এখন হেফাজতের মহাসচিব আমিরের অবস্থান, আল্লাহ মাফ করুক, আমাদের অবস্থান এই জেলখানায় যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এটা এখন রিয়েলিটি। তো ওই অবস্থা থেকে এই অবস্থায় কেন আসলো? এই যে রাজনৈতিক দলগুলো বললাম, যারা কিনা ইসলামপন্থী রাজনীতি করে কিন্তু হেফাজতের সাথেও জড়িত, এই সমস্ত আলেম উলামারা হেফাজতকে নিজেদের দলীয় স্বার্থে, দলীয় এজেন্ডা, মানে বলতে গেলে এটা কিছুটা অনেকেই কষ্ট পাবে, হেফাজত হয়ে গেছে এখন অনেকটা গরিবের বউ সবার ভাবি। আচ্ছা, আমরা এটা কষ্টের কথা, আপনি এড়ায় যায় না। এটা যেহেতু কষ্টের কথা বলে ফেলছি, ব্যাখ্যা না করলে এই বক্তব্য গেলে সবাই আমার প্রতি ক্ষুব্ধ হবে। কীরকম? হেফাজতে ইসলামকে এখন জমিয়তে উলামা ইসলাম নিজেদের স্বার্থে ব্যবহার করতেছে, খেলাফত মজলিস নিজেদের স্বার্থে ব্যবহার করতেছে, খেলাফত আন্দোলন নিজেদের স্বার্থে ব্যবহার করতেছে, নেজাম ইসলাম পার্টি নিজেদের স্বার্থে ইউজ করতেছে। এইভাবে সবাই মিলে ইউজ করতেছে হেফাজতকে, হেফাজতের টোনে, হেফাজতের আদর্শে রাইখা রাজনীতি করা। হেফাজতকে আপনার একটা পাওয়ার, মানে একটা অরাজনৈতিক সংগঠন কিন্তু পাওয়ারফুল, যেটা কিনা ক্ষমতার ভারসাম্য রক্ষা করবে, চেক অ্যান্ড ব্যালেন্স, ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে হবে। হ্যাঁ, ক্ষমতাসীন যেই থাক, আওয়ামী লীগ গভর্নমেন্ট থাক, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকার থাক, বিএনপি গভর্নমেন্ট আসুক, মানে পাওয়ারের জায়গায় যেই থাক, হেফাজত যেন ইসলাম বিরোধী কোনো এজেন্ডা, মানে আমেরিকানপন্থী হোক, ভারতপন্থী হোক, যেই পন্থী কাজই হোক, কিংবা এই দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন হোক, ইসলাম বিরোধী যে কোনো এজেন্ডাই যেন সরকারকে চ্যালেঞ্জ জানাইতে পারে, এই শক্তিটা হেফাজতের এখন নাই। মানে হেফাজতকে হেফাজত করার জন্য আর একটা সংগঠন দরকার। যাই হোক, আমরা শেষের দিকে চলে এসেছি। একটা বিষয় বলতে চাই যে সামনে ওয়াজের মৌসুম আসছে। আমরা সাম্প্রতিক সময়ে এখন তো ওয়াজগুলোও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে, অনেকেই সেটা ইউটিউবে, ফেসবুকে দিয়ে দেয়, এবং সেই ওয়াজ নিয়েও আলোচনা চলে আমাদের বিভিন্ন চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায়। এবং ওয়াজে অনেক সময় দেখি যে আমরা একজনকে আরেকজনকে খুবই বিষেধাগার করছি, ব্যঙ্গ বিদ্রুপ করছি, পরনিন্দা পরচর্চা করছি, বা ওয়াজকেও এখন রাজনীতির মঞ্চ বানিয়ে ফেলা হচ্ছে। এটি ক্ষেত্রে আপনার মতামতটা কি? এই ক্ষেত্রে আমার সুস্পষ্ট কিছু কথা আছে। যেহেতু নির্বাচনী বছর, সম্ভাব্য ফেব্রুয়ারিতে যেহেতু ঘোষণা হয়ে গেছে নির্বাচন হবেই, তো এই বছর ওয়াজের সিজনে অনেক ঝামেলা হবে, এটা আমি আপনাদেরকে অগ্রিম বলি। যেমন ঝামেলার একটা কারণ বলি, একটা কারণ হলো বক্তাদেরকে শুধু বলা হয় যে হুজুর আপনার রাজনৈতিক কথা বলবেন না, কিন্তু ওই একই প্রোগ্রামে বিএনপির কিংবা তৎকালীন সময় আওয়ামী লীগের কিংবা এখন জামাতের বা বিভিন্ন দলের এমপি মনোনয়ন প্রত্যাশী বা প্রার্থী যারা, এরা কিন্তু সুস্পষ্ট রাজনৈতিক বক্তব্য দেয়, এমনকি ভোট চায়। তো আপনি একটা ইসলামিক প্রোগ্রামে গিয়ে ভোট চাইবেন কেন?
দোয়া চাইতে পারেন যে আপনারা আমার জন্য দোয়া করেন, আপনারা আমার পাশে থাকেন। ভোট চাইতেছে, ওইটা সে রাজনীতি বলতেছে না। কিন্তু একজন আলেম যখন রাষ্ট্রের চিন্তায় তার বক্তব্যটা পেশ করতেছে তখন বলতেছে হুজুর রাজনৈতিক বক্তব্য দেয়। তো একজন রাজনৈতিক ব্যক্তি ইসলামিক মাহফিলে গিয়ে ভোট চাইতে পারে, তো একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে একজন আলেম তার বক্তব্যটা সে কি চায় এটা কি সে বলতে পারবে না? মানে এই জায়গাটাই একটা সমস্যা। আরেকটা সমস্যা হলো বক্তাদেরও অনেকের রাজনৈতিক দল থাকে, সবচেয়ে বড় সমস্যা এটা। বক্তাদের রাজনৈতিক দল হওয়ার কারণে নির্দিষ্ট মানে ইসলামের জন্য, মানবতার জন্য বা জাতির জন্য কথা না বইলা, কাজ না কইরা নিজের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করে। এই জায়গায় তখন হয় কি, যেমন বিএনপির তো আর বক্তা নাই, বিএনপি তো আর যেহেতু ইসলামিক দল না। জামাতে ইসলামের ইসলামিক অনেক বক্তা আছে, পপুলার বক্তা আছে। এখন যখন জামাতে ইসলামীর কোনো বক্তা জামাতের পক্ষে কথা বলে ফেলে, ওই মঞ্চে বিএনপির একজন থাকে, তো উনি কিন্তু বেটু দেয়, ঝগড়া লেগে যায়। তখন এটাকে দেখানো হয় যে ইসলাম এবং ইসলামের বিরুদ্ধে ঝগড়া, তো বাস্তবে হলো এটা হলো রাজনৈতিক ঝগড়া, বাস্তবতা। তো আপনি ওই জায়গায় আপনার দলকে কেন প্রমোট করতেছেন? আপনি আপনার দলকে প্রমোট করার জন্য দলীয় একটা প্রোগ্রাম রাখেন, আপনি দলীয় প্রোগ্রামে গিয়ে বক্তব্য দেন। তো ইশারায় হোক কেনাই হোক, আপনি যে কোনোভাবে, হাত দিয়ে খেলাম না চামচ দিয়ে খেলাম, আপনি সিস্টেমে হোক, আপনি যখন আপনার দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন, পাশে বসে থাকা প্রত্যেক এই অন্য দলের রাজনীতিক ব্যক্তি এরা কিন্তু মানে সবার মাথায় গোবর না, কিছু বুঝে। তখন কি হয়, সে এটা ধরে ফেলে, রাগ হয় যে হুজুর আপনি এই দলীয় কথাটা কেন বললেন, দলীয় ইঙ্গিত কেন মারলেন, আপনি এই দলীয় ইঙ্গিতটা আপনার বক্তব্যে আপনার ইয়াতে গিয়ে দেন। এই তখন একটা ঝগড়ার পরিবেশ থেকে বের হয়ে আসার উপায় কি? আফজল ভাই, আমি রিসেন্ট একটা কথা বলি। আমি এই যে কালকের 2 দিন আগের একটা আমার মাহফিলে আমার সামনে বসা, আমি বসা, একবার রাজনৈতিক বক্তব্য দিতেছে, অমুক ভালো অমুক খারাপ, আমাদেরকে দেখবেন, আমরা এই করছি সেই করছি। আমি কিন্তু ক্ষিপ্ত হই, আমি অনেক সময় মাইক নিয়ে নিই, আমি বলি এই বন্ধ করেন, আমি এমনও করি, অনেক বড় নেতা, তবুও আমি কিন্তু দেই না এইগুলো বক্তব্য দিতে। এই জন্য আমার প্রতি অনেকেই ক্ষুব্ধ হয়। তো সমস্যাটা হয় কি, আমি কমিটিকে বলে দিছি যে ভাই সবাই আমার সাথে যারা আছে কমিটিরে বলে দিবেন নেতাদের বক্তব্য আমি যাওয়ার আগে দিয়ে দিতে, আমরা বসে থাকবো, ওই পর্যায়ে বক্তব্য দেওয়ার দরকার নাই। তখন উনি একটা উল্টা কথা বলবে, আমি থাকবো, ভিডিও হইতেছে, ক্যামেরা, সবাই বলবে যে অমুক নেতা এত কথা বললো, হুজুর কিছুই বললো না। আমাদের তো বলতে হয়, তখন ঝগড়া লাগে, তো আমি তো সহ্য করতে পারি না। তো আমাকে সবাইরে বলে দিবেন, আমার মাহফিল কর্তৃপক্ষকে বক্তব্য নেতাদের দিলে দিক, তাদের আঞ্চলিকভাবে যেহেতু নেতারা আছে থাকতে হয়, আঞ্চলিক নেতারা না হলে প্রভাব কাটায়, অনেক সময় কমিটির সাথে ঝামেলা হয়, বক্তব্য দিক, কিন্তু আমাদের সামনে না। আমরা আমাদের ওয়াজের বয়ান করব, নেতারা নেতাদের বক্তব্য দিবে এক একটা এক এক সময়। কমিটি যেটা জানাইলো মানে ইন্টারেস্টিং এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, কই হুজুর আপনারা না গেলে নেতারা বক্তব্য দিতে চায় না। কই কেন? কই আপনারা না গেলে জনগণ বিচ্ছিন্ন থাকে, বসে না। যখন আপনারা যান, মঞ্চে ওঠেন, সকল মানুষ আসে, তখন সে বক্তব্য দিয়ে মজা পায় এবং এটার জন্য সে হাদিয়া দেয়, টাকা দেয়, প্রোগ্রামে মানে খরচ করে। এছাড়া তো দেখেন, তাইলে তো এটা কঠিন হয়ে গেল। কি কঠিন হয়ে গেল? যেটা আপনারা বলতেছেন যে ওয়াজ মাহফিলের এই সমস্যাগুলো কেন হুজুর, এই সমস্যাগুলো চলতেই থাকবে। কোনো জায়গায় একজন এরকম বাধা দিবে আর অনেক মাহফিলে এই নিয়ে বিশুদ্ধার চলতে থাকবে। কিংবা মনে করেন এক মাহফিলে এক বক্তা একটু উল্টাপাল্টা বলছে, এটা নিয়ে অন্য দলের অন্যপন্থীরা এটা নিয়ে বলতে থাকবে। তো এই সমস্যাগুলো কমিটি চাইলে যে আমাদের আর্থিক সমস্যা হোক একটু, কিন্তু আমরা নেতাদের বক্তব্য এবং আলোচকদের বক্তব্য কখনোই এক করব না। কিন্তু এখন তো ধরেন ভোটের সিজনটা, তো দেখা যাচ্ছে যে আপনি যেটা শুরুতে বললেন যে ইসলাম তো আসলে গণতন্ত্রকে সাপোর্ট করে না, তো আবার ইসলামের কথা বলেই গণতন্ত্রের পক্ষে ভোট চাওয়া হচ্ছে এবং এই নিয়ে বিনিয়ে বিভিন্ন রকমের ফতোয়া, নানা রকম ফতোয়া শব্দটা ভালো, এটা না আনি না, ইসলামের কথা বলে নানা রকম ভোটই চাওয়া হচ্ছে, মানে গণতন্ত্রের পক্ষের কথাই বলা হচ্ছে। এটা আবার দ্বিচারিতা কিনা? অবশ্যই দ্বিচারিতা। এখানে প্রথম যেটা আমি বলি, আপনি যদি বলেন ইসলামের পক্ষে, আপনাকে বলতে হবে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, অদ্বিতীয় কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। গণতন্ত্র বলতেছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। প্রথমেই দুইটার মধ্যে পার্থক্য হইল কিনা? গণতন্ত্র বলতেছে জনগণ চাইলে যে কোনো আইন প্রণয়ন করতে পারে, কিন্তু কোরআন বলতেছে আমাল্লা মেহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর আইন বাদ দিয়ে কেউ আইন প্রণয়ন করতে চাইলে, আল্লাহর আইন বাদ দিয়ে বিচার ফাইসালা করতে চাইলে, ওমাল্লা মেহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে হবে ফাসেক, জালেম, কাফের।
তো আপনার গণতন্ত্র বলতেছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, জনগণ রায় দিলে যে কোনো আইন প্রণয়ন করতে পারবে। ইসলাম বলতেছে না, ইসলামের আইন জনগণের রায়ের উপরে না, আল্লাহর রায়ের উপরে। সুবহানাল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহর। কিন্তু বাস্তবতা কি, গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে চাইলেই মদের লাইসেন্স দেওয়া যাচ্ছে, সুদের লাইসেন্স দেওয়া যাচ্ছে, পতিতালয়ের লাইসেন্স দেওয়া হচ্ছে। এটা শুধু আমি কোনো এক সরকার, আওয়ামী লীগ সরকারকে বলবো না, বিএনপির সময়ও ছিল, সকল সরকারের সময় ছিল, বিএনপির সাথে যখন জামাত মিলে সরকার ছিল তখনও ছিল। তো এই যে কাজগুলো, এগুলো তো হারাম। তো আপনারা তো তখনও বিএনপির সাথে জোট সরকারে আইসা ওগুলোর একটাও বন্ধ করতে পারেন নাই, কোশ্চিনকালে পারবেনও না। তো আপনারা ক্ষমতায় যাবেন, আপনি যদি বলেন ইসলামের বাক্স, তাহলে আপনি বলেন, প্রথমেই বলেন যে ইসলামের বাক্স যদি হয়, আমরা কনফার্ম করলাম কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে, এটা ঘোষণা দেন। কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে, সেই রাষ্ট্রে মহিলাদেরকে অবশ্যই পর্দা করতে হবে, ঘোষণা দেন। সেটা তো আর দিচ্ছে না, দিতে পারবেও না। কারণ সেটা দিলে পশ্চিমাদের চাপ আসবে, মানে দলীয় ভোট কমে যাবে, সব কিছু। তো এই বাস্তবতায় আমার কথাগুলো মানে ডিরেক্ট স্টেট কাট হয়ে যায়। অনেকে বলবে যে হুজুর আমরা কল্যাণ রাষ্ট্র, এটা সেটা। তা যদি কল্যাণ রাষ্ট্র চান তাহলে ইসলামিক বলবেন না। কল্যাণ রাষ্ট্র বিএনপিও বলতে পারে, কল্যাণ রাষ্ট্র অন্যরাও বলতে পারে। কল্যাণ রাষ্ট্র চাই, মানবিক রাষ্ট্র চাই। যদি ইসলামের কথা বলেন, ইসলামিক রাষ্ট্র বলেন, তাহলে আপনাকে বলতে হবে আমি কোরআন সুন্নাহ অনুযায়ী, ইসলামিক শরিয়া অনুযায়ী রাষ্ট্র চাই। জি, আমরা আজকের আলোচনা এখানেই শেষ করি। রফিকুল ইসলাম মাদানী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট করে আমাদেরকে আজকে সময় দিয়েছেন। দর্শক, আমাদের সঙ্গে এতক্ষণ আলাপে ছিলেন রফিকুল ইসলাম মাদানী, সবাই তাকে চেনেন, সুবক্তা হিসেবেই পরিচিত। তিনি আমাদের বেশ কিছু পরামর্শ দিয়েছেন এবং বেশ কিছু কথা বলেছেন। আমরা আবারও ধন্যবাদ জানাই আপনাকে। আমাদের আজকের সময়ের আলাপ এখানেই শেষ করছি।